স্টুডেন্টস, আমরা ক্লাস 12 ইতিহাস পড়েছি অবনিষ্করণ। আজকে আলোচনা করবো বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় এর থেকে প্রচুর প্রশ্ন আসে। অর্থাৎ এই চ্যাপ্টারটা খুব মন দিয়ে 2-3 বার বেশ শুনবে। অনেকটা বড় হলেও এটা শুনতে হবে। অনেকে বলবে স্যার এত আপনি শুধু রিডিং পড়েন, এতটা শুনবো? এতটা শুনতে হবে, কারণ শুনলে তোমরা এইসব চাকরি পরীক্ষায় তোমাদের অনেক সহযোগিতা হবে, সুবিধা হবে। স্টুডেন্টস, দেখো, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে ভারতে 1951 খ্রিস্টাব্দে থেকে প্রতিটি 5 বছর অন্তর পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। দেখো, প্রথম ভারতীয় যখন সদ্য স্বাধীন হয় তখন তো প্রায় পঙ্গু, কারণ আমাদের দেশের যে প্রধান প্রধান কাঁচামাল রপ্তানি যেখান থেকে হতো, কাঁচামাল আমদানি যেখান থেকে হতো, বা যাই হোক কাঁচামাল প্রাপ্তির যেসব জায়গা ছিল সেগুলো সব পাকিস্তানের মধ্যে পড়ে। তাহলে আমাদের দেশের আমাদের যে কলকারখানাগুলো সেগুলো কাঁচামালের অভাবে ধুঁকতে থাকে, তাহলে সেখানে একটা অর্থনৈতিক মন্দা দেখা যায়। তারপরে আবার পাকিস্তান থেকে বিপুল সংখ্যা শরণার্থী দেশে চলে আসার ফলে এখানে খাদ্য অভাব, আরো খাদ্য সংকট দেখা দেয়। এই জন্য এই যে সময় অনেকে তখন বলতে থাকেন আজাদি ঝুটা হয়, মানে আমরা আজাদির আগে যেরকম ভালো ছিলাম সেরকম পরে থাকা হয়নি। এবার এর থেকে বাঁচার জন্য আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কি করেন, 1950 খ্রিস্টাব্দে ভারতীয় পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন গঠিত হয়। এবং এই যোজনা কমিশন গঠন করার পরে তিনি বিভিন্ন সময় বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন, যাতে করে ভারতের এই দ্রুত অর্থনৈতিক উন্নতি ঘটে আর কি। এবার দেখো, বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হন? 1951 থেকে 56 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। স্বাধীনতা লাভের পর ভারত যে বহুমুখী অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছিল তা দূর করার উদ্দেশ্যে 1951 খ্রিস্টাব্দে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। লক্ষ্য কি ছিল? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল দুটি। এগুলো হচ্ছে যুদ্ধ, দেশ বিভাগের ফলে সৃষ্ট ভারতের অর্থনৈতিক সংকট দূর করা। 2, উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা এবং ভারতীয়দের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো। যে পদক্ষেপ, এই পরিকল্পনায় কৃষি, সেচ, শক্তি উৎপাদন, গোষ্ঠী উন্নয়ন, পরিবহন, পুনর্বাসন প্রভৃতি বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়। উদ্যোগে বাস্তবায়িত করার জন্য মোট ব্যয় ধরা হয়েছিল 2069 কোটি টাকা। পরে তা বাড়িয়ে 2378 কোটি টাকা করা হয়। ঠিক আছে, অগ্রগতি। প্রথম পরিকল্পনার লক্ষ্যগুলি মোটামুটিভাবে সফল হয়েছিল। এই পরিকল্পনার ফলে ভারতের জাতীয় আয় 18%, মাথাপিছু আয় 10.8% এবং কৃষি উৎপাদন 22% এবং শিল্প উৎপাদন 39% বৃদ্ধি পায়। সেচ, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতিও যথেষ্ট বৃদ্ধি পায়। 4 হচ্ছে ত্রুটি। দেখো, যথেষ্ট সাফল্য লাভ সত্ত্বেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2378 কোটি টাকা ব্যয় লক্ষ্যমাত্রা ধার্য হলেও পুরো টাকা কাজে লাগানো যায়নি। বাস্তবে ব্যয় হয় 1960 কোটি টাকা। কৃষির উপর বেশি গুরুত্ব দেওয়ার ফলে শিল্পের অগ্রগতিও আশানুরূপ হয়নি। 5 হচ্ছে মূল্যায়ন। কিছু ত্রুটি থাকা সত্ত্বেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এক হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতীয় অর্থনীতির দীর্ঘকাল ধরে চলা স্থিতি অবস্থার অবসান ঘটে। 2, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারতের পরিকল্পিত অর্থনীতির পথ চলা শুরু হয়। 3 হচ্ছে এই পরিকল্পনার ফলে ভারতবাসীর মধ্যে দেশের উন্নয়ন সম্পর্কে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। এই যে প্রথম পরিকল্পনার উপরে আমরা প্রথম পরিকল্পনা কিসের উপর গুরুত্ব দেয়? কৃষির উপর। কৃষির উপর গুরুত্ব দিলে দেখলো কৃষি কিছুটা উন্নত, আমাদের খাদ্য সংকট কিছুটা মিটলো, কিন্তু আমাদের শিল্পের সমস্যা থেকেই যায়। এই জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা কি করি? দ্বিতীয় পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয়? 1956 থেকে 61 খ্রিস্টাব্দ। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় খাদ্য ও কাঁচামালের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণ সাধন এবং বেসরকারি উদ্যোগ উভয়কে সমান গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেন। নেহরু মহল্লাবিশ মডেল। তোমাদের প্রশ্ন আছে, নেহরু মহল্লাবিশ মডেল কি? নেহরুর আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রধান পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহল্লাবিশ 1893 থেকে 1972 খ্রিস্টাব্দে 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। এই প্রধানমন্ত্রী নেহরু কিছু সংশোধনের পর এই মডেলটি প্রয়োগ ঘটান। এই মডেল নেহরু মহল্লাবিশ মডেল নামে পরিচিত। তাহলে নেহরু মহল্লাবিশ মডেল কি? যে এই যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহল্লাবিশ তিনি যে মডেলটা তৈরি করেন, নেহরু কিছু সংশোধন করে যে এটা প্রয়োগ ঘটান, এটা হচ্ছে নেহরু মহল্লাবিশ মডেল। লক্ষ্য, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ছিল 1, জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে জাতীয় আয় 25% বৃদ্ধি করা। 2, ভারী শিল্প যন্ত্রপাতি নির্মাণ শিল্পের গুরুত্ব দিয়ে শিল্পায়নের গতি বৃদ্ধি করা। 3 হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। 4, কুটির শিল্পের বিকাশ ঘটানো।
তিন হচ্ছে পদক্ষেপ। দ্বিতীয় পরিকল্পনায় ভারী শিল্প প্রযুক্তি বিদ্যার অগ্রগতি কুটির শিল্পের প্রসারের মাধ্যমে অন্তত 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রভৃতির উদ্যোগ নেওয়া হয়। এর জন্য ব্যয় ধার্য করা হয় 4,800 কোটি টাকা। এই যে কুটির শিল্প হলে বিভিন্ন রকম শিল্প হবে এবং শিল্পের নিজেরাই মানুষ কাজে নিজে কাজ দিতে পারবে এবং অনেক লোকের কর্মসংস্থান হবে। ভারী শিল্পের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এই জন্য শিল্পের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। 4 অগ্রগতি। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সাফল্য আশানুরূপ হয়নি, তবে দ্বারা জাতীয় আয় 20% বৃদ্ধি পায়, বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট বাড়ে, দুর্গাপুর ভিলায় ও রাউরকেল্লায় ইস্পাত কারখানা স্থাপিত হয়, ভারী ইঞ্জিনিয়ারিং ও যন্ত্রপাতি নির্মাণ শিল্পের সূচনা হয় ইত্যাদি। ত্রুটি দেখো। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান ত্রুটিগুলো ছিল: 1 মুদ্রাস্ফীতি। অন্যান্য কারণে মাঝপথে এই পরিকল্পনার নির্ধারিত ব্যয়ের পরিমাণ কমিয়ে 4,600 কোটি টাকা ধরা হয়। মানে ঠিকমতো টাকাই ব্যয় জোগাড় হয়নি, তার সমস্যা তো থেকেই যাবে। যে কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি। 3 কয়লা ও ইস্পাত উৎপাদনও তার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ছিল। 6 মূল্যায়ন দেখো। বিভিন্ন ব্যর্থতা সত্ত্বেও দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কয়েকটি কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এগুলি হলো: এই পরিকল্পনা শক্তি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। 2 ভারী শিল্প প্রযুক্তির অগ্রগতিও যথেষ্ট হয়েছিল। 3 অন্তত 90 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছিল। এটা হচ্ছে মূল ছিল, যে অন্তত 90 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছিল। এটা হচ্ছে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর কি, সবচেয়ে মূল্যায়নের সবচেয়ে বড় কথা। 3 হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66 খ্রিস্টাব্দে। সরকার 1961 খ্রিস্টাব্দে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। লক্ষ্য কি ছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্যগুলো ছিল: 1 হচ্ছে প্রতি বছর 5% হারে জাতীয় আয় বাড়ানো, 2 খাদ্য উৎপাদনে স্বনির্ভর হওয়া, 3 শিল্প রপ্তানির চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা, 4 ইস্পাত রাসায়নিক দ্রব্য শিল্প যন্ত্রপাতি শক্তি প্রভৃতির উৎপাদন বৃদ্ধি করা, 5 কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, 6 বৈষম্য দূর করে অর্থনৈতিক ক্ষমতার সুষম বন্টন ইত্যাদি। পদক্ষেপ দেখো। এই পরিকল্পনার রূপায়ণে ব্যয় ধার্য করা হয় 11,600 কোটি টাকা। এই পরিকল্পনায় 1 কৃষি উৎপাদনে গুরুত্ব বাড়ানো হয়, 2 গ্রামীণ অর্থনীতির পরিবর্তন উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সমবায় সমিতি প্রভৃতির সম্প্রসারণ ঘটানো হয়, 3 ক্ষুদ্র ও ভারী বুনিয়াদী শিল্পের বিকাশে উদ্যোগ নেওয়া হয়, 4 শিক্ষার প্রসার কর্মসংস্থানের উপর গুরুত্ব বাড়ানো হয়। 3 হচ্ছে অগ্রগতি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বহু ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। চীনের ভারত আক্রমণ 1965 খ্রিস্টাব্দে এই যে একটা মারাত্মক অবস্থা ছিল আর কি। হ্যাঁ, এই যে যুদ্ধ করে কিন্তু এই মানুষের যে উন্নয়ন পরিকল্পনা যুদ্ধের মাধ্যমে ব্যবহার, যুদ্ধ আনে ধ্বংস, আর কিছুই আনে না যুদ্ধের দ্বারা। পাক ভারত যুদ্ধ 1965 থেকে 66 খ্রিস্টাব্দ। আবার এই যে চীনের সাথে যুদ্ধ 1982 খ্রিস্টাব্দে, আবার পাক ভারত যুদ্ধ 1965 থেকে 66 খ্রিস্টাব্দ। মানে আমাদের মানসিকতাটাকে চেঞ্জ করে দেয়। আমাদের দেখে তখন আমাদের দেখে যখন এত যুদ্ধ বাজে তখন আমাদের উন্নয়নের টাকা দেশ রক্ষার কাজে ব্যয় করতে চলে যায়, তখন আমাদের উন্নয়নটা অনেকাংশ পিছিয়ে পড়ে আর কি। এরপরে ব্যাপক খরা 1965 খ্রিস্টাব্দে ব্যাপক খরা হয় প্রভৃতি ঘটনায় ব্যর্থতার জন্য বহুলাংশে দায়ী ছিল। এই সব কারণে ব্যর্থ হয়েছিল তৃতীয় পঞ্চম পরিকল্পনা। কিন্তু পঞ্চম পরিকল্পনার তো দোষ নেই, পরিকল্পনা ঠিকই ছিল, কিন্তু এই যে যুদ্ধ 1962 সালে ভারত আক্রমণ, তারপরে পাক ভারত 1965 এবং যুদ্ধ শেষ হয়ে গেল, এখনো কিন্তু সেই যুদ্ধ ভাব চলছেই। হ্যাঁ, সেই রকম আর কি। যখন সুযোগ, তাহলে আমাদের দেশের সীমান্ত সুরক্ষার জন্য ব্যয় করতেই হচ্ছে, কারণ না হলে দেশকে তো রক্ষা করতে হবে আগে। 4 ত্রুটি। এই পরিকল্পনার প্রধান ত্রুটিগুলো ছিল: 1 জাতীয় আয় মাথাপিছু আয় তার লক্ষ্যমাত্রা স্পর্শ করতে ব্যর্থ হয়, 2 কৃষিক্ষেত্রে শোচনীয় ব্যর্থতা দেখা দেয়। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন যে এই পরিকল্পনায় কৃষি উৎপাদন একটি হতাশাজনক ব্যর্থতা, ডিসমাল ফেলুয়ার। ইস্পাত কয়লা সিমেন্ট বিদ্যুৎ প্রভৃতি উৎপাদনও আশানুরূপ হয়নি। 4 হচ্ছে পরিকল্পনার শেষে বেকার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়। 5 মূল্যায়ন। এই সমস্ত ঘটনাগুলি তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবার দেখো পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনা। পরবর্তী আরো বিভিন্ন রকম পঞ্চবার্ষিক দেশের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে এই 3টি পরিকল্পনার গুরুত্ব সর্বাধিক। প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, এটার গুরুত্ব সর্বাধিক। কিন্তু নেহেরু পরবর্তীকালে গৃহীত পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য মূল্যায়ন হলো নির্ভুল। তারপরেও পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতে থাকে। হচ্ছে দেখো চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সময়কাল হচ্ছে 1969 থেকে 74 খ্রিস্টাব্দ। এর লক্ষ্য ছিল: 1 হচ্ছে স্থিতিশীলতা বজায় রেখে অর্থনৈতিক বিকাশ ঘটানো, 2 কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার 5.6%, 3 খাদ্য উৎপাদনের স্বনির্ভরতা অর্জন, 4 কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে বেকারত্ব হ্রাস করা, 5 রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল 8,300 কোটি টাকা। এর মূল্যায়ন কি ছিল? চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় 1 হচ্ছে অর্থনীতির স্থিতিশীলতা ও বিকাশ কোনোটাই সম্ভব হয়নি, 2 কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার 2.8% পৌঁছায়,
তিন, খাদ্য উৎপাদনের লক্ষ্য পৌঁছাতেও ব্যর্থ হওয়ায় খাদ্য আমদানি করতে হয়। মানে উৎপাদন করতে ব্যর্থ হলে তখন আমদানি মানে কি, আমরা কোনো অন্য দেশ থেকে যদি খাদ্য নিয়ে আসি সেটাকে বলে খাদ্য, শুধু না যে কোনো কিছু নিয়ে আসাটাকে বলে আমদানি, আবার অন্য দেশে যদি পাঠানো হয় সেটাকে বলে রপ্তানি। চার হচ্ছে পরিকল্পনা শেষে বেকারের সংখ্যা দাঁড়ায় 2.3 কোটি। পাঁচ হচ্ছে রপ্তানি নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 9,050 কোটি টাকায় পৌঁছায়। এরপর দেখো পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয়, 1974 থেকে 78 খ্রিস্টাব্দ। এর লক্ষ্য কি ছিল, জাতীয় আয় বৃদ্ধি 4.4%। দুই হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধির হার 4.58%। তিন হচ্ছে শিল্প উৎপাদন বৃদ্ধির বার্ষিক হার 8.1%। আর চার হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। এক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে মূল্যায়ন কি, এক হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি হয় 3.9%, যেটা ধরা হয়েছিল 4.4%, এটা কি হয় 3.9%। দুই, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা অতিক্রম করে। তিন হচ্ছে শিল্পে উৎপাদনের বার্ষিক বৃদ্ধির হার ছিল 5.3%। চার, কর্মহীনতা বিপুল পরিমাণে বাড়ে। এই যে বলা হয়েছিল কর্মসংস্থানের সুযোগ বাড়া হবে, কিন্তু সেটা হয়নি বাস্তবে কি হয়, কর্মহীনতা বিপুল পরিমাণে বাড়ে, বহু লোকের কাজ থাকে না আর কি। এবার দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1980 থেকে 85 খ্রিস্টাব্দে। এক হচ্ছে কৃষি উৎপাদনের পরিমাণ 3.8% হারে বৃদ্ধি করা। দুই, শিল্প উৎপাদন 6.9% বাড়ানো। তিন, দারিদ্র ও বেকারত্ব দূর করা। চার, জনবিস্ফোরণ প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ। এবার দেখো এটার মূল্যায়ন কি ছিল, এক হচ্ছে কৃষি উৎপাদন বাড়ে 4.3%। দুই, শিল্প উৎপাদন বৃদ্ধির হার মাত্র 3.7% পৌঁছায়। তিন, পুরনো বেকারের সংখ্যা 1.2 কোটি থেকে বেড়ে 4.6 কোটিতে পৌঁছায়। চার, জনসংখ্যা নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ কার্যকারী হয়। এরপর দেখো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1985 থেকে 90। এক হচ্ছে স্বাধীন স্বনির্ভর অর্থনীতি প্রতিষ্ঠা করা। দুই, কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। তিন, আর্থসামাজিক বৈষম্য দূর করা। চার, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। পাঁচ, জাতীয় উন্নয়নের হার 5% ধার্য করা। এবার দেখো এর ক্ষেত্রে মূল্যায়ন কি হলো, এক হচ্ছে অর্থনীতিতে স্বনির্ভরতা বৃদ্ধি পায়। দুই, খাদ্য উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায়। তিন, বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচি সমাজের উন্নয়ন ঘটায়। চার, কর্মসংস্থান যথেষ্ট বাড়ে, জাতীয় উন্নয়নের হার 5.9% পৌঁছায়। এরপরে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1992 থেকে 97 খ্রিস্টাব্দে। এক হচ্ছে বেকার সমস্যা হ্রাস করা। এখানে লক্ষ্য কি ছিল দেখো, বেকার সমস্যা হ্রাস করা, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করা। তিন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনের সম্পর্ক অর্জন। জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় 5.6%। এবং মূল্যায়ন দেখো প্রচুর বেকারের কর্মসংস্থান করা হয়। এই যে বেকারের কর্মসংস্থান করাটা হচ্ছে মূল কাজ আর কি। দুই, জন্মহার পূর্ববর্তী বছরগুলোতে কিছুটা হ্রাস পায়। তিন, কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। চার, অর্থনৈতিক উদারনীতি গ্রহণ করা হয় এবং জাতীয় উন্নয়নের হার 6.7% পৌঁছায়। এরপরে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1997 থেকে 2002 সাল। এক হচ্ছে লক্ষ্য কি ছিল, সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতি ঘটানো। দুই, কৃষি ও শিল্পে ও গ্রামীণ বিকাশকে গুরুত্ব দেওয়া। তিন, সবার জন্য খাদ্য পুষ্টির ব্যবস্থা করা। চার, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয় 6.5%। এবার দেখো এর মূল্যায়ন কি, এক হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হয়। দুই, কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রার অর্ধেক পূরণ হয় এবং শিল্পের বিকাশও সন্তোষজনক হয়নি। তিন, খাদ্য উৎপাদন ও পুষ্টির ব্যবস্থা আশানুরূপ হয়নি। চার, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার দাঁড়ায় 5.35%। এরপরে দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2002 থেকে 2007 খ্রিস্টাব্দ। এক হচ্ছে এখানে লক্ষ্য কি ছিল, দারিদ্র্যের হার 5% হ্রাস করা। দুই, সাক্ষরতার হার বৃদ্ধি এবং সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। তিন, প্রতিটি গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা। চার, জাতীয় উন্নয়নের হার ধার্য করা হয় 8.1%। এবার দেখো এখানে মূল্যায়ন কি হয়, এক হচ্ছে আশানুরূপ না হলেও দেশের দারিদ্র্যের হার কিছুটা হ্রাস পায়। দুই, দেশের সর্বোচ্চ প্রচুর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, সাক্ষরতার হার কিছুটা বৃদ্ধি পায়। দেশের প্রাথমিক বিদ্যালয়ে কিছু লেখাপড়া লোকের হার বৃদ্ধিটা হবেই। তিন, আশানুরূপ প্রতিটি গ্রামে না হলেও দেশের বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা হয়। চার, জাতীয় উন্নয়ন 7.7% হয়। এরপরে একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা 2007 থেকে 2012। লক্ষ্য কি ছিল, এক, দেশের দারিদ্র বেকারত্ব হ্রাস করা। দুই, শিশু ও মায়ের মৃত্যুর হার কমানো। তিন, দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোর জন্য বিদ্যুতের ব্যবস্থা করা। চার, নদীর জল দূষণ রোধ এবং পানীয় জলের ব্যবস্থা করা। পাঁচ, প্রতিটি গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট যোগাযোগ পৌঁছে দেয়। এই যে আমরা এখন পড়াশোনা করছি ইন্টারনেটের দরকার মাধ্যমে, এই ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছানোর ব্যবস্থা কিন্তু এই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়। তোমাদের যদি বলা হয় যে কোন পরিকল্পনার মধ্যে এই যে ইন্টারনেট পরিষেবা ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা যোগাযোগ ব্যবস্থার সুযোগ করা হয়, সেটা হচ্ছে একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। মূল্যায়ন দেখো বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে দারিদ্র্য বেকারত্ব হ্রাস পায়। দুই, শিশু ও মায়ের মৃত্যুর জন্য বিভিন্ন কর্মসূচি রূপায়িত করা, যাতে মৃত্যু কম হয় আর কি, মৃত্যু হারটা একটু কমানো যায়।
দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছায়, 4 নদীর জল দূষণ রোধ এবং পানীয় জলের ব্যবস্থা করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। 5 বৈদ্যুতিক প্রযুক্তির উন্নতির বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এবার দেখো দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা 2012 থেকে 17। এক হচ্ছে বৃদ্ধির হার প্রথমে 9.56% করা হলো, পরবর্তীকালে তা 8% ধার্য করা হয়। 2 দারিদ্র্য 10% হ্রাস করা। 3 কৃষি উৎপাদন বৃদ্ধির হার 4% ধার্য করা হয়। 4 জিডিপির 2.2% গবেষণা ও উন্নয়নের খাতে ব্যয় করা হয়। আর এর সময়কাল শেষ হয়নি, কিন্তু তার আগে এই পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু আমাদের নতুন যে সরকার সে কিন্তু আর গ্রহণ করছেন না। 3 মূল্যায়ন পঞ্চবার্ষিক পরিকল্পনায় রূপায়ণ করতে গিয়ে ভারতকে প্রথম থেকে বিদেশি সহায়তার মুখাপেক্ষী থাকতে হয়েছে। প্রতিটি পরিকল্পনার সময় বিদেশ থেকে ঋণ গ্রহণের ফলে ভারতে বিপুল ঋণের জালে জড়িয়ে পড়েছে ভারত। পুরনো ঋণের অর্থ শোধ করতে গিয়ে বারংবার নতুন করে ঋণ নিতে হয়েছে। এভাবে আমাদের ভারতের অর্থনৈতিক বিকাশ পরিকল্পনা ভারতবর্ষকে সাম্রাজ্যবাদীদের সেবা দাসে পরিণত করেছে। অধ্যাপক অমিত ভট্টাচার্য উল্লেখ করেছেন, অন্যদিকে গুরুত্বপূর্ণ কয়েকটি পঞ্চবার্ষিক পরিকল্পনার ব্যর্থতার জন্য কেউ কেউ নেহেরু মহালনবিশ মডেলের সীমাবদ্ধতাকেই দায়ী করে থাকেন। তবে অধ্যাপক ভবতোষ দত্ত মনে করেন যে এই মডেলে কিছু সীমাবদ্ধতা থাকলেও 1950-এর দশকে এই মডেলের কোনো বিকল্প ছিল না। আসলে 1950-এর দশকে যে অবস্থা প্রচলিত ছিল তখনকার সময় ঠিক ছিল, কিন্তু এখন আস্তে আস্তে তো পৃথিবীর অবস্থা বদলাতে যাচ্ছে, সমস্ত কিছু অর্থনৈতিক অবস্থা সারা দেশে বিশ্বে বদলে যাচ্ছে। এই যে ক্রমাগত বিভিন্ন দেশে যে মন্দার কবলে পড়ছে সবকিছু বদলে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এই মডেলকে দোষ দেওয়ার তো কোনো অর্থই হয় না। ঠিক আছে, সময়ের সঙ্গে পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে নতুন যারা ক্ষমতায় আসে তারা যদি খাপ খাওয়াতে ব্যর্থ হয় তাহলে যতই পরিকল্পনা করো কোনো কার্যকারী হবে না। সময়ের সঙ্গে সঠিক পরিকল্পনা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং তার জন্য কি করবেন যে তখনকার সময় মানে বর্তমান সময়ে যারা থাকবেন ক্ষমতায়, দেশের প্রধানমন্ত্রী তাকেই ভালো হতে হবে। দেশের প্রধানমন্ত্রী যদি ঠিক হয় তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবেই। এ পর্যন্তই, পরে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।